আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের কনসেপ্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের রাষ্ট্রের কনসেপ্ট আছে। এই কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করব। রাষ্ট্র এই শব্দটি আমরা সবসময় ব্যবহার করলেও রাষ্ট্রের ব্যাখ্যা বা কনসেপ্ট আমরা দিতে পারি না। দেখো, রাষ্ট্রের কনসেপ্টটা কি? রাষ্ট্র এমন একটা কনসেপ্ট যেখানে অনেকগুলো ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে একটা জনসমাজ। সেই জনসমাজ একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করবে এবং তারা বাইরের শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে এবং তাদের একটি নির্বাচিত সরকার থাকবে এবং তারা সেই সরকারের প্রতি আনুগত্যশীল হবে। অর্থাৎ রাষ্ট্র হওয়ার জন্য চারটি বিষয় থাকা খুবই জরুরি। 1 নম্বর হচ্ছে জনগণ, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব, 4 নম্বর হচ্ছে নির্বাচিত সরকার। এই চারটির যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটি রাষ্ট্র হবে না। এরপরে আমরা চলে আসব রাষ্ট্র হওয়ার জন্য যেমন সার্বভৌমত্ব থাকা জরুরি। সার্বভৌমত্বের কথা আমরা সবসময় বলতে বলতে মুখে ফেনা তুলে দিলেও সার্বভৌমত্বের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার না। সার্বভৌমত্ব মানে কি? দেখো, সার্বভৌমত্ব বলতে বোঝায় আসলে আমাদের চূড়ান্ত ক্ষমতা বা মালিকানাকে সার্বভৌমত্ব বোঝায়। অর্থাৎ যেই চূড়ান্ত ক্ষমতা বা মালিকানার ফলশ্রুতিতে একটি দেশ বাইরের শক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখে এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন আইন শৃঙ্খলা বা আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, যখন একটা ছেলে এবং একটা মেয়ে প্রেমে পড়ে, প্রেম করার পরে দেখা যায় দুজনের সার্বভৌমত্ব নাই হয়ে গিয়েছে। অর্থাৎ তারা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না। ছেলের ব্যাপারে মেয়ে হস্তক্ষেপ করে, মেয়ের ব্যাপারে ছেলে হস্তক্ষেপ করে। অর্থাৎ তাদের মধ্যে এই সার্বভৌমত্ব থাকে না। দুজনের কথা শুনে তাদেরকে চলতে হয়। এরপরে আমরা চলে আসবো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে গভীর রাষ্ট্র বা ডিপ স্টেট কাকে বলা হয়। ডিপ স্টেট হচ্ছে একটি রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র। অর্থাৎ এটা একটি অদৃশ্য ও অপ্রকাশিত শক্তি, যেখানে সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা, সামরিক বাহিনী, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে, তখন আমরা সেটাকে বলতে পারি গভীর রাষ্ট্র। যেমন কিছুদিন পূর্বেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের এক অনুষ্ঠানে কিছু সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পেছনে আমেরিকার ডিপ স্টেটের হাত রয়েছে বা ভূমিকা রয়েছে কিনা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পাকিস্তান এবং মিয়ানমারের যে সেনাবাহিনী আছে তাদের প্রভাব তাদের নির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি। সো পাকিস্তান এবং মিয়ানমারকে আমরা বলতে পারি ডিপ স্টেট। এরপরে আমরা আলোচনায় আসব উপগ্রহ রাষ্ট্র বা স্যাটেলাইট রাষ্ট্র কাকে বলে। একটি শক্তিশালী রাষ্ট্রের আন্ডারে থাকা দেশকে স্যাটেলাইট রাষ্ট্র বা পাপেট রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয়। ঠিক আছে, বর্তমানে ভারতের কাছে যেমন ভুটান একটি পাপেট রাষ্ট্র বা উপগ্রহ রাষ্ট্র এবং সৌদি আরবের কাছে বাহরাইন হচ্ছে একটি কি উপগ্রহ রাষ্ট্র। অর্থাৎ একটি শক্তিশালী দেশের আন্ডারে থাকা দেশকেই কি বলা হয়? এই স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র। একে পাপেট রাষ্ট্র বা উপনব্য উপনিবেশবাদ রাষ্ট্রও বলা হয়। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো, কোয়াসি রাষ্ট্র কাকে বলা হয়। আপাত দৃষ্টিতে রাষ্ট্র বলে মনে হলেও সেটি আসলে রাষ্ট্র নয়। কারণটা হচ্ছে সেখানে এই সার্বভৌমত্ব ক্ষমতা তাদের হাতে থাকে না। অর্থাৎ তাদের ইচ্ছে অনিচ্ছায় সার্বভৌমত্ব ক্ষমতা থাকে না। অর্থাৎ অন্য দেশ তাদের সার্বভৌমত্বে কি হস্তক্ষেপ করে, সেটাকে কি বলা হয়? কোয়াসি রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র মনে হলে আপাত দৃষ্টিতে সেটা রাষ্ট্র নয়। যেমন দক্ষিণ আফ্রিকার স্বাদ একটি দেশ, সেটাকে রাষ্ট্র মনে হলেও সেটার সার্বভৌমত্ব ক্ষমতা কিন্তু স্বাদের কাছে নেই। সো সাদ হচ্ছে কি একটি কোয়াসি রাষ্ট্র। এরপরে দেখো, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র। যারা সামরিক শক্তিতে অনেক বেশি দুর্বল তাদেরকে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র, যেমন ইন্দোনেশিয়া। এরপরে আমার আলোচনার বিষয় হচ্ছে বৃহৎ রাষ্ট্র, বিগ স্টেট কাকে বলা হয়। সামরিক শক্তিতে অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী রাষ্ট্রকে বৃহৎ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এই আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়। তাহলে এটার উদাহরণ হবে উত্তর কোরিয়াকে আমরা বৃহৎ রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে পারি। এরপর দেখো, সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার রাষ্ট্র কাকে বলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় এই প্রশ্ন আসতে দেখা যায়। অর্থাৎ দুইটি শক্তিশালী দেশের মাঝখানে যখন একটি কম শক্তি সম্পন্ন দেশ যা কিনা নিরপেক্ষ এবং স্বাধীন দেশ হবে, সেই দেশকে বলা হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা বাফার রাষ্ট্র। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ফ্রান্সের
মাঝখানে কম ক্ষমতা সম্পন্ন স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ ছিল, তার নাম হচ্ছে বেলজিয়াম। এই বেলজিয়াম কি বাফার রাষ্ট্র হিসেবে তখন কাজ করেছে। আবার আমরা বলতে পারি ভারত এবং চীন দুইটাই হচ্ছে কি পরাশক্তি, পরাশক্তির মাঝখানে একটি স্বাধীন এবং নিরপেক্ষ এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ হচ্ছে ভুটান। তাহলে ভুটানকে আমরা বলতে পারি কি ভুটানকে আমরা বলতে পারি বাফার রাষ্ট্র। এরপরে দেখো ব্যর্থ রাষ্ট্র কাকে বলা হয়। ব্যর্থ রাষ্ট্র হচ্ছে যেসব রাষ্ট্রের কাছে সার্বভৌমত্ব ক্ষমতা আছে, এই সার্বভৌমত্ব ক্ষমতা থাকার পরেও তারা তাদের দেশ পরিচালনায় ব্যর্থ, এরকম স্টেটকে বা রাষ্ট্রকে বলা হয় ব্যর্থ রাষ্ট্র। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোমালিয়া, লাইবেরিয়ার কথা। সোমালিয়া এবং লাইবেরিয়া তারা দেশ পরিচালনায় ব্যর্থ। দেখো এরপরে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্ব। উন্নয়নশীল দেশসমূহকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এছাড়াও যারা অর্থনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে পিছিয়ে, 2 নম্বর যাদের রাজনৈতিক অবস্থা অনেক বেশি অস্থিতিশীল, 3 নম্বর যাদের উদারনৈতিক গণতন্ত্র নেই, 4 নম্বর হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষা দীক্ষায় যারা পিছিয়ে, এবং 5 নম্বরটা হচ্ছে যারা বাইরের বিশ্বের অর্থাৎ বৈদেশিক তদারকিতে চলাফেরা করে, তাদেরকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়। চতুর্থ বিশ্ব দেখো, গরিব দেশসমূহকে কি চতুর্থ বিশ্বের দেশ বলা হয়। যেমন সোমালিয়া, দক্ষিণ সুদানকে কিন্তু চতুর্থ বিশ্বের দেশ বলা হয়। জনকল্যাণ রাষ্ট্র দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি জনগণের মৌলিক অধিকার সংরক্ষণকারী রাষ্ট্রকেই জনকল্যাণ রাষ্ট্র বলা হয়। এই জনকল্যাণ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে সর্বপ্রথম জার্মানির আবির্ভাব দেখা দেয়। এরপরে আমরা আলোচনা করব দুর্বৃত্ত রাষ্ট্র। যে সকল রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক ব্যবস্থায় হুমকি স্বরূপ মনে করা হয় তাদেরকে দুর্বৃত্ত রাষ্ট্র বলে। যুক্তরাষ্ট্রের মতে বর্তমানে পৃথিবীতে 6টি দুর্বৃত্ত রাষ্ট্র বিদ্যমান। তারা কারা এটা আমরা কি করে মনে রাখবো? দেখো একটা শব্দের মাধ্যমে আমরা এটা মনে রাখবো। ভাষী, অর্থাৎ যারা দুর্বৃত্ত, যারা অন্য কাউকে মানে না, তারা আকাশে উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়, ঠিক আছে? এইটা তারা মনে করে, দুর্বৃত্তরা এটা মনে করে আমরা আকাশে ভেসে বেড়াচ্ছি। সো ওই রকম ভাষী, এই শব্দের মধ্য থেকে আমরা বর্তমানে যেই 6টি দেশকে দুর্বৃত্ত রাষ্ট্র মনে হয় এটি মনে রাখবো। দেখো ভিতে ভেনেজুয়েলা, এতে আফগানিস্তান, এস্তে সাউথ কোরিয়া, এই এস্তে সিরিয়া, এই এস্তে সুদান এবং আইতে ইরান। তাহলে আমি আবার বলি, দেখো ভিতে ভেনেজুয়েলা, এতে আফগানিস্তান, এস্তে সাউথ কোরিয়া, আর এস্তে সিরিয়া, এস্তে সুদান, আর আইতে ইরান। এই 6টি দেশকে বর্তমানে কি মনে করা হয়? বর্তমানে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। এরপরে দেখো, এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডি ফ্যাক্টো রাষ্ট্র, অর্থাৎ যারা স্বাধীনতাকামী কিন্তু এখন পর্যন্ত স্বাধীন হয় নাই, অর্থাৎ সার্বভৌমত্ব ক্ষমতা তাদের নেই, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় ডি ফ্যাক্টো রাষ্ট্র। পৃথিবীতে এরকম অনেক ডি ফ্যাক্টো রাষ্ট্র আছে, তার মধ্যে হচ্ছে তাইওয়ান, তিব্বত, হংকং, এদেরকে ডি ফ্যাক্টো রাষ্ট্র বলা হয়। এরপরে দেখো, এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডমিনিয়ন রাষ্ট্র। 1945 সালের আগ পর্যন্ত যারা ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল এবং পরবর্তীতে ব্রিটিশরা তাদের অধীনে রাখার জন্য এই ডমিনিয়ন তত্ত্বের কি করে উদ্ভব ঘটায়। বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা এরা হচ্ছে কি ডমিনিয়নের আন্ডারে। সর্বশেষ বারবাডোস এই ডমিনিয়ন থেকে বের হয়ে যায়। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেখো মুখাপেক্ষী রাষ্ট্র কাকে বলে বা ভাসাল স্টেট কাকে বলা হয়। পার্শ্ববর্তী আমাদের
ক্ষমতাশালী পার্শ্ববর্তী দেশের সাহায্যে যেই দেশ বা পার্শ্ববর্তী ক্ষমতাশালী দেশের স্বার্থে যে দেশ কাজ করবে তাকে মুখাপেক্ষী বা ভাসাল স্টেট বলা হয়। দেখো আমরা কিছুদিন পূর্বে বাংলাদেশকে কি একটি ভাসাল স্টেট বলতে পারতাম, বিকজ অফ আমরা ইন্ডিয়াকে অনেক বেশি কি করতাম, ইন্ডিয়ার স্বার্থে তাদেরকে হেল্প করতাম। এই জন্য বর্তমানে বাংলাদেশকে আমরা মুখাপেক্ষী রাষ্ট্র বলতে পারি না। দক্ষিণের রাষ্ট্র কাকে বলা হয়? দেখো, দক্ষিণ গোলার্ধের দেশগুলো যারা অনেক দিন ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার ফলশ্রুতিতে তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে, এই সমস্ত দেশসমূহকে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে পিছিয়ে থাকার কারণে তাদেরকে দক্ষিণের রাষ্ট্র বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোমালিয়া দক্ষিণ সুদানকে দক্ষিণের রাষ্ট্র বলা হয়। এরপরে দেখো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাকে বলা হয়, অর্থাৎ ধর্মীয় মানে এমন একটি রাষ্ট্র যেখানে ধর্মীয় বৈষম্য করা হবে না, ঠিক আছে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য করা যাবে না, এমন রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র বলতে কি বোঝায়? দেখো, আবু বকর আল বাগদাদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার একটি কর্মসূচি নেওয়া হয়, এটাকেই বলা হচ্ছে কি ইসলামিক রাষ্ট্র। সিরিয়ার আল রাক্কা শহরে এই ইসলামিক খেলাফতের রাজধানী কি প্রস্তাব করা হয়? কোথায়? সিরিয়ার আল রাক্কা শহরে। এরপর দেখো পঞ্চম প্রজাতন্ত্র কাকে বলা হয়? পঞ্চম প্রজাতন্ত্র এটা হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থার নাম। 1958 সালে দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই রাজনৈতিক অর্থাৎ পঞ্চম প্রজাতন্ত্র একটি রাজনৈতিক ব্যবস্থার রূপদান করেন। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলা প্রজাতন্ত্র। কলা প্রজাতন্ত্র কি? অর্থাৎ রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রকে বলা হয় কলা প্রজাতন্ত্র। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তিউনেশিয়া, যার রাজধানী তিউনিস। আরব বসন্তের সূচনা কোথা থেকে হয়েছিল? এই তিউনেশিয়া থেকে হয়েছিল। পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে যে আরব বসন্তের সূচনা কোথায় থেকে হয়েছিল। এরপরে দেখো সুইং স্টেট কাকে বলা হয়? সুইং স্টেট তাদেরকে বলা হয় যেই সব দেশের আন্তর্জাতিক সম্পর্ক কোনমুখী সেটা বোঝা যায় না, তাকে সুইং স্টেট বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, ব্রাজিল। এই দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্ক কোনমুখী তা আমরা বুঝতেও পারি না, বলতেও পারি না, এই জন্য এদেরকে সুইং স্টেট বলা হয়। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেডারেশন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ফেডারেশন বলা হয়, কারণটা হচ্ছে এইখানে রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতা আলাদা আলাদা, এই জন্য এদেরকে বলা হয় ফেডারেশন। তাহলে আজকের ক্লাস থেকে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্রের কনসেপ্ট খুব সহজে বুঝতে পারলাম। আমি নেক্সট কোনো ক্লাসে খুব সহজে আবার অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও লাইভ ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।